আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আলী স্যার। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজিএস যে বইটি আছে তথা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে যে বইটি আছে সেই বইটি নিয়ে আলোচনা করব। দেখো কি কি আছে। আজকে হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখি আজকে আমরা কি কি আলোচনা করব, অথবা এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো আমরা এখান থেকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা যদি তোমরা একটু দেখো তাহলে হচ্ছে দেখবা যে হচ্ছে কি আছে এখানে, যে বাংলাদেশ ও প্রতিবেশী দেশের জনসংখ্যার তুলনা করব। অর্থাৎ প্রতিবেশী আমাদের আশপাশে যে কয়েকটি দেশ আছে সেই দেশের সাথে আমাদের দেশের জনসংখ্যা অর্থাৎ মানুষের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা তুলনা করব। তারপরে আমরা আলোচনা করব জনসংখ্যার পরিবর্তনশীলতা অর্থাৎ জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তর কি সেটা দেখব। মা ও শিশু মৃত্যু সেটা নিয়ে আলোচনা করব। তারপরে জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ অর্থাৎ মানুষের যে সংখ্যা আছে একটা দেশে, সেই দেশের আবার যে প্রাকৃতিক সম্পদ আছে এবং সেটার সাথে কি কি বিষয় সম্পর্কিত আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। সর্বশেষ আমরা যেটা আলোচনা করব আজকের ক্লাসে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির যে কারণ, সেটা কি কি কারণ আছে এবং সেটার কি কি প্রভাব এবং সেটার সমাধান, এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেগুলোর ভিতরে যাই, মূল আলোচনা যাই। মূল আলোচনা যাই যদি দেখি, আমরা প্রথমে বলছিলাম যে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যে দেশগুলো আছে অর্থাৎ প্রতিবেশী দেশ, হ্যাঁ, সেই প্রতিবেশী দেশের জনসংখ্যার মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা করব। ঠিক আছে, প্রতিবেশী দেশ, দেখো এখানে প্রতিবেশী দেশ কোনটা কোনটা আছে, এই প্রতিবেশী দেশগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশ। তারপরে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটা, ভারত আছে, আশপাশে পাকিস্তান আছে, তারপরে নেপাল আমাদের কাছাকাছি, ভুটানও আমাদের কাছাকাছি দেশ আছে। এই দেশগুলোর সাথে আমাদের দেশের যে জনসংখ্যা আছে, হ্যাঁ, সেই জনসংখ্যার তুলনামূলক আলোচনাটা আমরা করব। দেখো আমরা যদি প্রথমে দেখি, এটা হচ্ছে আমাদের একটা দেশের, প্রত্যেকটা দেশের জনসংখ্যা অর্থাৎ বাংলাদেশে কত জনসংখ্যা, ভারত, পাকিস্তান, প্রত্যেকটা দেশের এগুলো হচ্ছে আমাদের জনসংখ্যার পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, কোটি দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি। তারপরে হচ্ছে এই প্রত্যেকটা দেশের কি কি কতটুকু আয়তন আছে সেটাকে আমরা বর্গ কিলোমিটার প্রকাশ করছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের আয়তন। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করছে, সেটা হচ্ছে আমরা এই জায়গায় দেখবো। ঠিক আছে, এখন দেখো প্রথম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 16.54 কোটি মানুষ আছে। ঠিক আছে, অর্থাৎ 16,54,00,000 মানুষ আছে। এবং এই যে আমরা যে তথ্যগুলো নিয়েছি সেটা হচ্ছে 2022 সালের যে হচ্ছে সার্ভে যেটা হয়েছিল বা 22 সালের যে একটি তথ্য বের করা হয়েছিল সেই তথ্য থেকে এটা আমরা মূলত নিয়েছি। ঠিক আছে, দেখো বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,54,00,000। ঠিক আছে, এবং বাংলাদেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এবং সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1,119 জন মানুষ বাস করে। এটা হচ্ছে বাংলাদেশে মানুষের ঘনত্ব। ঠিক আছে, এখন তোমরা বাকিগুলো দেখতে পাচ্ছ। দেখো ভারতের হচ্ছে 141.7 কোটি মানুষ ভারতে আছে। তারপরে পাকিস্তানে আছে কত, 23.5 কোটি মানুষ। তারপরে নেপালে অনেক কম মানুষ আছে, 3.30 মানুষ। ভুটানে তখন আরো কম আছে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা প্রত্যেকটা দেশের আয়তন দেখি, দেখো ভারতের আয়তন কত, এটা দেখো ভারতের আয়তন এখানে আছে। তারপরে হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের আয়তন। সেখানে বাংলাদেশের আয়তন কত, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তারপরে পাকিস্তানের আয়তন দেখো 7,86,000, অর্থাৎ বাংলাদেশ থেকে অনেক বড় আছে পাকিস্তানের আয়তন। তারপরে দেখো নেপালের আয়তন কত, সেটা দেখো 1,47,516 বর্গ কিলোমিটার। এবং বাংলাদেশের ছিল 1,47,500
70 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে অর্থাৎ দেশের যে আয়তন আছে, সীমানা আছে, সেই সীমানার দিক থেকে বাংলাদেশ এবং নেপাল দুইটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে? এজন্য আমি দুইটাকেই সেম কালার দিয়েছি। দেখো তোমরা, দুইটাকেই সেম কালার দিয়েছি, বাংলাদেশ এবং নেপালকে। এবং আয়তনের দিক থেকে দুইটাই কাছাকাছি, 1,47,570 বর্গ কিলোমিটার আর 1,47,516 বর্গ কিলোমিটার। কিন্তু এখানে যে ফ্যাক্ট, সেটা হচ্ছে সেম আয়তনের দেশ বাংলাদেশ এবং যে নেপাল, দুইটাই কিন্তু সেম আয়তনের দেশ। সেম আয়তনের দেশ বা হওয়ার পরেও বাংলাদেশের মানুষের ঘনত্ব হচ্ছে কি 1,119 জন, অর্থাৎ প্রতি কিলোমিটারে এতজন মানুষ বাংলাদেশে বসবাস করে। সেখানে নেপালে মাত্র 203 জন মানুষ বসবাস করে। বুঝতে পারছো? তো সেম আয়তনের বা কাছাকাছি আয়তনের দেশ হওয়ার পরেও বাংলাদেশের থেকে নেপালের আয়তন, মানুষের ঘনত্ব অনেক কম। বুঝাইতে পারছি? এবং বাংলাদেশে নেপালের তুলনায় বাংলাদেশের মানুষের ঘনত্ব অনেক বেশি। তো যার কারণে আমরা যেই বিষয়টা দেখলাম, আরো বাকিগুলো আমি এখানে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি সবগুলা বিশ্লেষণ করছি না, যেটা বেশি আমাদের সাথে অ্যালাইন করে সেটা হচ্ছে বাংলাদেশ এবং নেপাল সেম আয়তনে দেশ হওয়ার পরও নেপালে মাত্র 203 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। সেখানে বাংলাদেশে হচ্ছে 1,119 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। যার কারণে বাংলাদেশে আমরা হচ্ছে বলি যে বাংলাদেশ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে অনেক ঘন বসতিপূর্ণ একটি দেশ, ঠিক আছে? এবং এক্ষেত্রে দেখো, এখানে একটি নোট আমরা লিখছি। এখানে কি কি লিখছি দেখো, প্রথমে যে নোটগুলো লিখছি, আয়তনে ছোট হইলেও জনসংখ্যা বাংলাদেশ অনেক বেশি বড়। বুঝতে পারছো? বাংলাদেশের আয়তন আমরা দেখতে পাচ্ছি অনেক মোটামুটি ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেক বেশি বড়। এবং একই সাথে এর জন্য ঘনত্ব সর্বোচ্চ। ওই যে ঘনত্বর কথা আমরা বলছিলাম, যে এখানে দেখতে পাচ্ছি যতগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশের তুলনায় এই যে ঘনত্ব, এই যে আমরা ঘনত্ব দেখলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, প্রত্যেকটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে মানুষ যতজন বসবাস করে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি। দেখো ভারতে কতজন? মাত্র 403 জন, 30 জন। পাকিস্তান দেখো 200 কতজন? 67 জন। এবং হচ্ছে নেপাল তো আমরা আগেই দেখলাম। ভুটানে কত? মাত্র 20 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। সেখানে বাংলাদেশে এত বেশি, বুঝাইতে পারছি? তো সেক্ষেত্রে বাংলাদেশকে যদি আমরা জনসংখ্যা দিয়ে হচ্ছে তুলনা করি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে, সেখানে দেখতে পাই কি এই আশপাশের রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি এবং অনেক পার্থক্য। দেখো কোথায় 1,119 আর কোথায় মাত্র 400, প্রায় ডাবলেরও বেশি মানুষ কি বসবাস করে। তো এটা হচ্ছে আমরা প্রথম যে অংশটা ছিল আজকের আলোচনার, যে তুলনামূলক আলোচনা আশপাশের দেশের সাথে, সেটা আমরা এখানে দেখলাম। এবং এখান থেকে যদি আমরা নোট করি যে সম বা কাছাকাছি আয়তনের দেশ হচ্ছে বাংলাদেশ এবং নেপাল, এবং সম আয়তনের দেশ হওয়ার পরেও বাংলাদেশে নেপালের তুলনায় বাংলাদেশে গণসংখ্যার ঘনত্ব প্রায় অনেক বেশি, ঠিক আছে? প্রায় 3 গুণের মতো বেশি বলা চলে, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা তারপরে যাই। তারপরে যদি আমরা দেখি এখানে কি আছে, আমরা এই জায়গায় দেখব যে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? এই বিষয়টা আমরা এখানে দেখব। জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে আসলে কি বোঝায়, যে জনসংখ্যার পরিবর্তনশীলতা। দেখো আমরা এখানে একটা ছোট নোট নিছি যে জনসংখ্যার পরিবর্তনশীল যে অবস্থা, সেই অবস্থাকে কি বলা হয়? পরিবর্তনশীলতা বলা হয়। অর্থাৎ জনসংখ্যা মানে হচ্ছে মানুষের সংখ্যা। সহজ কথায় একটা দেশে যে মানুষ থাকে তাদের যে সংখ্যা, সেটাকে মূলত কি বলা হয়? জনসংখ্যা বলা হয়। এখন এই যে জনসংখ্যা যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনশীল যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা কি বলি? জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে থাকি। এখন দেখো কিভাবে জনসংখ্যার পরিবর্তনশীল হয় বা জনসংখ্যা পরিবর্তন হয়, অথবা কিভাবে এটাকে কাউন্ট করা হয়। দেখো প্রথমটা হচ্ছে জন্মহার দিয়ে জনসংখ্যার পরিবর্তনকে বিবেচনা করা হয়, অথবা জনসংখ্যার পরিবর্তনকে মাপা হয় বা গণনা করা হয়। প্রথমটা হচ্ছে জন্মহারটা কি? যে প্রতি হাজারে কতজন জন্ম নেয়, সেটা হচ্ছে কি জন্মহার।
আমি উদাহরণ দিছি, দেখো এখানে কি উদাহরণ আছে, যে যদি কোনো এলাকায় এক বছরে 1000 জন মানুষের মধ্যে 20 জন শিশুর জন্ম হয়, তবে জন্মহার হচ্ছে 20। ধরো এইটা হচ্ছে আমাদের একটা রাষ্ট্র, হ্যাঁ, এটা ধরো একটা এলাকা ধরলাম, হ্যাঁ, ধরো এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে, ধরো তুমি হচ্ছে ধরো এটা হচ্ছে বরিশাল, আমরা ধরলাম বাংলাদেশের বরিশাল হচ্ছে এটা, হ্যাঁ। এই বরিশালে আমরা দেখলাম কি, এই যে বরিশালে আমরা দেখলাম কি, এক বছরে, ধরো এক বছর বলতে আমরা 2025 সাল ধরি, এই 25 সালে কি হইলো, 1000 মানুষ এখানে আছে। 25 সালের মধ্যে 1000 মানুষ এখানে আছে বরিশালে, হ্যাঁ। 1000 মানুষের মধ্যে আমরা দেখলাম যে এই এক বছরে নতুন 20 জন শিশু জন্মগ্রহণ করেছে। বুঝাইতে পারছি? তাহলে এই 20 হচ্ছে আমাদের এই বরিশালের জন্মহার, ঠিক আছে। তাহলে জন্মহার দিয়ে জনসংখ্যার পরিবর্তনশীলতা মাপা হয় বা দেখা হয়। এবং জন্মহার বলতে প্রতি হাজারে, 100 না কিন্তু, প্রতি হাজারে কতজন শিশু জন্ম নেয় সেটা হচ্ছে কি জন্মহার। তারপর হচ্ছে মৃত্যু হারটাও সেম, এক বছর প্রতি এলাকায় 100 জনের মধ্যে কতজন, 1000 জনের মধ্যে কতজন মানুষ মারা গেছে। ধরো এটাই যদি আমরা সেম দেখি যে এখানে 1000 মানুষ আছে, এক বছরের মধ্যে এই 1000 মানুষের মধ্য থেকে কতজন মানুষ মারা গেছে সেটা হচ্ছে কি মৃত্যু হার। তারপর হচ্ছে প্রাকৃতিক বৃদ্ধির হার। প্রাকৃতিক বৃদ্ধি যেটা, এটা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়ে ধরো কতজন মানুষ জন্মগ্রহণ করছে, কতজন মানুষ মারা গেছে। যেমন ধরো আমরা যদি এটাকেই কাউন্ট করি, বরিশালকে যদি কাউন্ট করি, ধরো 2025 সালে নতুন হচ্ছে ধরো 200 জন মানুষ জন্মগ্রহণ করছে, সেখানে হচ্ছে দেখা গেল কি যে 150 জন মারা গেছে, ঠিক আছে। তাহলে কতজন থাকলো, 50 জন থাকলো না? এই 50 জন হচ্ছে প্রাকৃতিকগত ভাবে বৃদ্ধি পাচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এটা হলো কি প্রাকৃতিক বৃদ্ধির হার আমরা দেখলাম এই জায়গাতে। তারপরে হচ্ছে স্থানান্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্থানান্তরটা আমরা দেখব যে স্থানান্তর হলো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে জনসংখ্যার সংখ্যাটা বদলায়। যেমন ধরো আমরা ধরলাম, আগে আমরা বরিশাল নিয়ে উদাহরণ দিছিলাম, ধরো আমরা এখন হচ্ছে সিলেট নিলাম, হ্যাঁ। তো সিলেট থেকে কি হইলো, সিলেট থেকে হচ্ছে ধরো সিলেটে হচ্ছে আমরা একটা ছোট একটা সংখ্যা নিলাম, ধরো কত 2 লক্ষ মানুষ সিলেটে আছে। এখান থেকে কি হইলো যে সিলেট থেকে তোমার ধরো 2000 মানুষ ঢাকায় চলে আসলো, 2000 মানুষ ঢাকায় চলে আসলো। তাহলে কি হইলো, সিলেটে যে 2 লক্ষ মানুষ ছিল, এই যে সিলেট থেকে ঢাকায় চলে আসার কারণে কি হয়েছে, 2000 মানুষ 2 লক্ষ থেকে কমে গেছে। এখন সিলেটে কত মানুষ আছে, ওখানে আছে 1,98,000 মানুষ আছে। তাহলে আমরা স্থানান্তর দেখলাম যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে জনসংখ্যার সংখ্যাটা বদলিয়ে যায়। তাহলে সিলেটে 2 লক্ষ মানুষ ছিল, সেখান থেকে যখন 2000 মানুষ ঢাকায় চলে আসলো, তখন কি হয়েছে, সিলেটের মানুষের সংখ্যা কমে গেছে। ওখানে ছিল 2 লক্ষ, ওখানে হচ্ছে 2 লক্ষ, সেই 2 লক্ষতে 1,98,000 আছে। এবং ঢাকায় চলে আসার কারণে ঢাকার আগের যে মানুষ ছিল, ধরো ঢাকায় হচ্ছে আগে 5 লক্ষ মানুষ ছিল, ওখানে 5 লক্ষ মানুষ আগে থেকে ঢাকায় ছিল, সেখানে নতুন আরো 2,000 মানুষ যুক্ত হয়েছে। তাহলে নতুন কি হয়েছে, ঢাকায় এখন 5,02,000 মানুষ হয়েছে। তাহলে এই যে এই কথাটা আমরা এখানে বললাম যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে জনসংখ্যাটা বদলায়। এটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? এখন দেখো বাংলাদেশে এই ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা একটু দেখি, হ্যাঁ। দেখো বাংলাদেশে যেটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে জন্মের হার ধীরে ধীরে কমতেছে। একটা সময় বাংলাদেশে প্রচুর মানুষের বৃদ্ধি হইতো, একই সাথে হচ্ছে মৃত্যু হার, আমরা বাংলাদেশে এক সময় দেখতাম যে প্রচুর মানুষ আসে অকালের মৃত্যু, যেটা যে আসলে এখনো বয়স হয় নাই বা অনেক কারণে অনেক মৃত্যুর হারও অনেক বেশি ছিল আর কি। এবং একই সাথে কি হয়েছে, মৃত্যু হার কমেছে এবং চিকিৎসা ও খাদ্যের উন্নতি ঘটেছে। আমরা আগে দেখতাম গ্রামে প্রচুর মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, যথাযথ যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে ওই যে শহরে ডাক্তারে নিয়ে যাওয়ার আগেই হচ্ছে মারা গেছে মানুষ, এরকম দেখেছি। তারপর হচ্ছে খাদ্যে হচ্ছে খুব ভালো অবস্থা ছিল না, এগুলার উন্নত হওয়ার কারণে বাংলাদেশে কি মৃত্যুর হারটা কমেছে। কিন্তু ওই যে বলছিলাম আমরা যে জন্মহারটা কমেছে, তবুও কি আছে, 3 নাম্বারটা দেখো, যে তবুও জনসংখ্যা বাড়ছে বেশি, জনসংখ্যা বাড়ছে বেশি জন্মহারের কারণে। বুঝতে পারছো? অর্থাৎ
বাংলাদেশে জন্মহার যেটা সেটা একটু কমেছে, কমার পরেও কি হচ্ছে, এখনো মোটামুটি এখনো একটা সহনীয় মাত্রায় আসে না, এজন্য এখনো বেড়ে চলেছে। তাহলে আমরা এই অংশে যেটা দেখলাম যে জনসংখ্যার পরিবর্তনশীলতা, আমরা যে ছোট করে বলি যে পরিবর্তনশীলতা বলতে মানুষের যে পরিবর্তন হয়, জন্ম মৃত্যু, তারপরে প্রাকৃতিক বৃদ্ধি এবং স্থানান্তর, এই কারণগুলোর কারণে মানুষের যে পরিবর্তন হয়, স্থানান্তর হয়, পরিবর্তনশীলতা আসে, সেটাকে আমরা এই জায়গায় আলোচনা করলাম। ওকে, তাহলে চলো তারপরে আমরা যাই। এখন আমরা বলছিলাম এই জায়গাতে দেখো যে স্থানান্তর, যেটা বলছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটাকে স্থানান্তর বলা হয়। এখন দেখো এখানে আমরা কি বলছি যে অভ্যন্তরীণ স্থানান্তর এবং হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এখানে কি বলা আছে, মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলা হয়। এই অংশটুকু তোমরা ভালো করে দেখো যে আমরা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়াকে কি বলে, স্থানান্তর বলে। আবার স্থানান্তরকে অভিগমনও বলা হয়। স্থানান্তরে কি বলা হয়, অভিগমনও বলা হয়। এ স্থানান্তর অভ্যন্তরে হতে পারে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। এখন আমরা দেখব যে অভ্যন্তরীণ কি আর আন্তর্জাতিক পর্যায়ে স্থানান্তর কি, এই দুইটি জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। অভ্যন্তরীণ স্থানান্তর বলতে দেখো এখানে ব্র্যাকেটে লেখাই আছে যে অভ্যন্তরীণ স্থানান্তর হচ্ছে দেশের ভিতরে। যেমন ধরো আমি আগে দিয়েছিলাম যে সিলেটের কিছু মানুষ ঢাকায় চলে আসছিল, তাই না? তারপরে ধরো বরিশালের কিছু মানুষ ঢাকায় চলে আসছে, কিংবা চিটাগাংয়ের কিছু মানুষ অন্য জায়গায় চলে গেছে। এই যে দেশের ভিতরে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া, এটাকে বলা হয় অভ্যন্তরীণ কি স্থানান্তর। ঠিক আছে, আচ্ছা অভ্যন্তরীণ স্থানান্তর কিভাবে ঘটে? সাধারণত দেখো এখানে দেওয়া আছে যে গ্রাম থেকে মানুষ গ্রাম থেকে শহরে আসে। কেন আসে? অনেকে কাজের জন্য আসে, অনেকে শিক্ষার জন্য আসে, অনেকে চিকিৎসার জন্য আসে, অনেকে শিল্পাঞ্চল অথবা ব্যবসা বাণিজ্য, এই কারণগুলোর কারণে মানুষ গ্রাম থেকে শহরে আসে। বুঝতে পারছো? তাহলে এই যে দেশের ভিতরে মানুষ গ্রাম থেকে শহরে যায় কিংবা শহর থেকে গ্রামে যায়, যে কোনো জায়গাতে স্থানান্তর হয়, এটাকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর। এটার কারণে কি হয়, অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে দেখো এটার প্রভাবটা কি ধরনের প্রভাব পড়ে। প্রভাব হচ্ছে শহরে প্রচুর ভিড় জমে। ঢাকায় যারা আছো তারা দেখবা ঢাকা শহরে কত জ্যাম, তাই না? আমাদের আধা ঘন্টা রাস্তা যাইতে 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে এই ভিড়ের কারণে, জ্যামের কারণে। তারপরে হচ্ছে শহরে দেখা যায় অনেক বস্তির উৎপত্তি হয়, কারণ হচ্ছে অনেক ভাসমান মানুষ যারা আছে তারা হচ্ছে ধরো ভালো জায়গাতে থাকতে পারে না, যার কারণে তারা কি হয়, বস্তিতে আশ্রয় নেয়, নতুন নতুন বস্তির সুযোগ, তারপরে কাজের সুযোগ, অনেক নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়। তাহলে আমরা যদি দেখি যে অভ্যন্তরীণ যে স্থানান্তর, সেটা হচ্ছে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় যাওয়া, বিশেষ করে গ্রাম থেকে মানুষ শহরে আসে, কাজ, শিক্ষা, চিকিৎসা, এই কারণগুলোর কারণে আছে। এবং এই শহরে আসার কারণে কি হয়, শহরে প্রচুর জ্যাম হয়, ভিড় হয়, বস্তি হয়, এই জিনিসগুলা ঘটে। এখন আসো যে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াকে স্থানান্তর বলছিলাম, সেটা আন্তর্জাতিক স্থানান্তরও হতে পারে। এবং সেটা হচ্ছে ব্র্যাকেটে দেখো লেখা আছে, সেটা হচ্ছে কি, দেশের বাহিরে যে স্থানান্তরটা হয় সেটা হচ্ছে কি আন্তর্জাতিক স্থানান্তর। দেশের বাহিরে কেন হয়? অনেকে হচ্ছে চাকরি নিয়ে দেশের বাহিরে চলে যায়, কিংবা রোজগারের জন্য হচ্ছে মানুষ বিদেশে যায়, ঠিক আছে? এবং অনেকে আবার পড়াশোনার জন্য কিন্তু বিদেশে যায়, ঠিক আছে? এখন দেখো এটার প্রভাবটা কি হয়। যারা হচ্ছে চাকরির জন্য বা রোজগারের উদ্দেশ্যে বিদেশে বেশি টাকা উপার্জনের জন্য বিদেশে যায়, যার কারণে কি হয়, পরিবারে তারা অর্থ পাঠায় এবং সেটার কারণে জীবনমান উন্নতি ঘটে। বুঝতে পারছো? যারা বিদেশ যায় অনেক পরিশ্রম করে, তারা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, ওই ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতে টাকাটা পাঠায় তাদের জীবন মানটা কি হয়, উন্নতি হয়। একই সাথে দেখো মেধা পাচার হয়, আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, ঠিক আছে? যারা শিক্ষিত, যারা কিংবা তোমরা যারা আরো বড় হয়ে বা উচ্চ শিক্ষিত হবা, তখন যদি হচ্ছে দেশে তোমাদের জন্য যথাযথ, তুমি অনেক বড় উচ্চ শিক্ষিত হয়েছো, তোমার জন্য যদি যথাযথ চাকরির ব্যবস্থা না থাকে, তোমাকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তখন কি হবে, তোমার মতো মেধাবীরা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। এটাকে বলা হয় কি, ব্রেন ড্রেন। তাহলে কি হচ্ছে যে আন্তর্জাতিক যে স্থানান্তর আছে, সেই আন্তর্জাতিক স্থানান্তরের কারণে কি হচ্ছে, ব্রেন ড্রেনটাও হচ্ছে, মেধা পাচার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে স্থানান্তর কি, এবং স্থানান্তর আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, সেটা দেখলাম, সেটা কোন কারণে ঘটে সেটাও দেখলাম, এবং সেটার কারণে কি ধরনের প্রভাব হয় সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম, ঠিক আছে?
তারপরে চলো আমরা আরো সামনে যদি যাই, দেখি এখানে কি আছে। এখন আমরা দেখব যে জনসংখ্যার অন্যতম একটা জিনিস হচ্ছে মা এবং শিশু। বুঝতে পারছো? এই যে মা এবং শিশু, মূলত এদের মাধ্যমেই একটা দেশের জনসংখ্যার সূচনা হয়। ঠিক আছে? মা থেকে শিশু জন্ম হয়। সেজন্য মা যদি সুস্থ না থাকেন, মা যদি হ্যাপি না থাকেন, তাহলে কি হবে না? শিশু জন্ম হবে না, কিংবা হলেও ঠিক মতো শিশু কি হবে না? বেড়ে উঠবে না। এজন্য মা ও শিশু মৃত্যু প্রত্যেকটা দেশের জন্য খুবই সেনসিটিভ বিষয়। ঠিক আছে? আমাদের দেশের জন্য সেটা খুবই সেনসিটিভ বিষয়, মা এবং শিশু। এজন্য মা এবং শিশুকে কি দিতে হয়? সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত দেওয়া খুবই জরুরি। এখন দেখো, মা ও শিশুর মৃত্যুটা কেন ঘটে? একজন মা যদি অকালে মৃত্যুবরণ করেন, তাহলে কি হবে? একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, অনেকগুলা সন্তান জন্ম নেওয়া থেকে বিরত হয়ে যাবে। আবার একটা শিশু যদি মারা যায়, তখন কি হয়? একটা শিশুকে বলা হয় আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? একটা দেশের ভবিষ্যৎ। যেমন ধরো, প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রপ্রধান থাকে, তিনিও কিন্তু একসময় কি শিশু থাকে। সেই শিশু ছেলে কিংবা সেই শিশু মেয়েটাই একসময় কি হয়? রাষ্ট্রপ্রধান হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এজন্য মা এবং শিশু খুব গুরুত্বপূর্ণ। তো মা ও শিশুর মৃত্যু যেটা হয়, সেটার কারণটা আমরা যদি দেখি, প্রথমত অপুষ্টির কারণে মা ও শিশুর মৃত্যু হয়। ঠিক আছে? মা যদি ঠিক মতো, ওনার স্বাস্থ্য ভালো না থাকে, ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে না পারেন, যেই যে খাদ্যের মধ্যে পুষ্টি আছে সেগুলা যদি উনি ঠিক মতো না পান, তাহলে কি হয়? অনেক সময় মৃত্যু ঘটে, শিশুরও সেটা হয়। তারপরে স্বাস্থ্য সেবা না পাওয়া, মায়েদের জন্য স্পেশালাইজ অনেক স্বাস্থ্য সেবার প্রয়োজন হয়, সেগুলো যদি তারা না পান, অনেক সময় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন, এবং আল্লাহ না করে একটা সময় তারা কি যায়? মারা যায়। তারপরে হচ্ছে অজ্ঞতা। হ্যাঁ, অজ্ঞতাটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি। কারণ হচ্ছে গ্রামে হচ্ছে অনেক, গ্রামে না, সব জায়গাতেই হচ্ছে অনেক ধরনের কুসংস্কার চালু আছে। তারা হচ্ছে সঠিক যে স্বাস্থ্য সেবা বলো কিংবা হচ্ছে পরিচর্যা, যে সঠিক নলেজ, সেটা তারা না জানার কারণে, অজ্ঞতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে, মা বা শিশুর মৃত্যু ঘটে। ঠিক আছে? এখন দেখো, শিশু মৃত্যুটা আমরা দেখলাম যে শিশু অপুষ্টি, ডায়রিয়া, বিভিন্ন রোগ হয়, আর অনেক কারণে কি শিশুরও মৃত্যু হয়। ঠিক আছে? এখন সমাধান কি? এই যে আমরা মা এবং শিশু একটা দেশের জন্য, একটা জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসংখ্যা বা সম্পদ মনে করি আমরা, তারা যদি অপুষ্টিতে, অস্বাস্থ্য সেবায় এবং হচ্ছে অজ্ঞতার কারণে মারা যান, তখন তো দেশের জন্য খুবই ক্ষতিকর, তাই না? তো সেই ক্ষতি থেকে আমরা বাঁচার জন্য কি ধরনের সমাধান আমরা পেতে পারি, সেই সমাধানগুলো যদি দেখি, প্রথম যেটা করতে হবে, তখন কি করতে হবে? স্বাস্থ্য সেবার উন্নয়ন করতে হবে আমাদেরকে। পৃথিবীতে যখনই শিশু আসবে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য প্রয়োজনীয় খাবার, অর্থাৎ স্বাস্থ্য সেবার মধ্যে যা যা পড়ে, সেটাকে আমাদের কি করতে হবে? উন্নয়ন করতে হবে। তারপরে আসো সচেতনতা। ওই যে আমরা বলছিলাম যে কোন কোন কারণে মা অথবা শিশুর মৃত্যু ঘটে, যে অজ্ঞতা, সেই অজ্ঞতা যেন না থাকে, সেজন্য কি করতে হবে? আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যারা এই বিষয়গুলো জানো, তোমরা হচ্ছে আমাদের আশপাশে যারা থাকবে, তোমাদের যারাই থাকবে, তাদেরকে এই বিষয়গুলো বলে হচ্ছে স্কুলে, তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে, তোমাদের ফ্যামিলিতে, আত্মীয় স্বজনদের মাঝে কি করতে হবে? এই বিষয়গুলা বৃদ্ধি করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে কোন কাজ করলে হেলথ ভালো থাকবে, কোন কাজ করলে মা এবং শিশু আরোগ্য লাভ করবেন কিংবা সুস্থ থাকবেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানাইতে হবে। একই সাথে কোন কোন কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হবে, সেটাও এরকম করে হচ্ছে কি সচেতনতা বাড়াইতে হবে। তারপর হচ্ছে টিকা কর্মসূচি। ঠিক আছে? দেখবা বাংলাদেশে হচ্ছে শিশুদের জন্য বা মায়েদের জন্য, বিশেষ করে নারীদের জন্য বিভিন্ন ধরনের টিকা কার্যক্রম চালু আছে, সেখানে অংশগ্রহণ করাইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এই অংশে মা এবং শিশুর যে মৃত্যু হয়, সেটার কি কি কারণ থাকতে পারে এবং সেখান থেকে বাঁচার কি কি উপায় আছে, সেটা আমরা এই জায়গাতে আলোচনা করলাম। ঠিক আছে? তারপরে চলো আমরা দেখি এরপরে কি আছে, জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। আমরা আজকের যে আলোচ্য টপিকের কথা বলছিলাম, আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় তো এইটা বলেছিলাম যে হচ্ছে একটা দেশের
মানুষ যতজন থাকে অর্থাৎ জনসংখ্যা যতজন থাকে সেই তুলনায় প্রাকৃতিক সম্পদ যদি কম বেশি হয় তাহলে কি হয়, অনেক সমস্যা হয়। এখন দেখো এখানে কি কি আছে, যে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। এখানে প্রথমটা আছে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে কি হয়, জনসংখ্যা বেশি হইলে জনসংখ্যা বেশি হলে জমি, বন, পানি, মাছ, কয়লা উপর চাপ পড়ে। অর্থাৎ প্রাকৃতিক যে সম্পদ আমাদের যেগুলো আছে, এই যে যে জমিগুলো আছে, যা যা আছে প্রাকৃতিক সম্পদ, এর বাহিরে আর অনেক কিছু আছে, সেগুলোর উপর কি করে, অতিরিক্ত চাপ পড়ে। যেমন ধরো 1 একর জমিতে 10 জন মানুষের খাবার উৎপন্ন হয়, ঠিক আছে, বা ধান উৎপন্ন হয়। সেখানে যদি 10 জনের জায়গাতে যদি 20 জন মানুষ থাকে তখন কি হবে, সেই 1 একর জমিতে যে ধান উৎপন্ন করার কথা সেখানে দেখা যাবে মানুষকে অনেক বেশি করে ধান উৎপাদন করার কি চালাইতে হবে, প্রচেষ্টা চালানোর কারণে ওখানে চাপ তৈরি হবে, বা অনেক সময় দেখা যায় সেটা উৎপাদন করাও যাবে না, ঠিক আছে। তারপরে পানি, এরকম ধরো একজন যেই পানিটুকু আমাদের আছে সেখানে ধরো 1000 মানুষের পানিটা ব্যবহার করতে পারবে, কিন্তু সেখানে যদি 1500 মানুষ হয় তখন কি হবে, পানির সংকট তৈরি হবে, কিংবা পানি অধিক ব্যবহারের কারণে পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আমরা অনেক জায়গাতে দেখি পানি নোংরা হয়ে যায়, পানিতে গন্ধ করে, এই কারণগুলো অনেক জায়গাতে ঘটে, ঠিক আছে। এই যা যা আছে বন, পানি, সবকিছু জায়গাতেই কি হয়, একটা প্রাকৃতিক সম্পদের মধ্যে অতিরিক্ত জনসংখ্যা হইলে বা অতিরিক্ত মানুষ হইলে কি হয়, একটা চাপ তৈরি হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি হয়, অতিরিক্ত সম্পদের ব্যবহার হয়, বুঝতে পারছো। অনেক সময় সম্পদ নষ্ট হয়ে যায় অতিরিক্ত সম্পদের ব্যবহারের কারণে। কারণ মানুষ বেশি, মানুষকে তো বাঁচতে হবে, মানুষকে থাকতে হবে, যার কারণে কি হয়, অতিরিক্ত ব্যবহার হয়। সেই ব্যবহারের ফলে কি হয়, সম্পদগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। উদাহরণ যদি আমরা দেই, যে অতিরিক্ত মাছ মানুষ হলে কি হয়, অতিরিক্ত মাছ ধরা হবে, অতিরিক্ত মাছ ধরা হলে মাছ একসময় কি হবে, কমে যাবে। তারপরে যে দেখা যায় বন কেটে ফেলা হচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ধরো মানুষ তো অনেক বেশি, মানুষের হচ্ছে ঘনবসতি হয়ে যাচ্ছে, ওখানে মানুষে বন কেটে বাড়িঘর তৈরি করছে, বিল্ডিং তৈরি করছে, তারপরে ইন্ডাস্ট্রি তৈরি করতে হচ্ছে, কারণ অনেক মানুষ, তাই না। এই বন কেটে ফেলার কারণে কি হবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অলরেডি আমাদের অনেক পরিবেশ নষ্ট হয়ে গেছে। তোমরা দেখবা যে এখন যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে, এমনিতে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে, তাই না। এটা হচ্ছে এই পরিবেশ নষ্ট হওয়ার কারণে। সেজন্য যখন জনসংখ্যা বেশি হয়, সেই জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর একটা এক্সট্রা প্রেসার দেয়, প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যায়, কমে যায়, এবং একটা সময় পরে বিপর্যয় তৈরি হয়, ঠিক আছে। তারপরে চলো আমরা দেখবো আর কি কি আছে আজকে আলোচনার মধ্যে। সর্বশেষ দেখো, জনসংখ্যা বৃদ্ধির যে কারণ আছে সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখান থেকে কি কি সমস্যা হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে সেগুলো নিয়েও আলোচনা করব। সর্বশেষ হচ্ছে কি কি সমাধান আমরা বের করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধি কোন কোন কারণে প্রথম যে দারিদ্র্য, বুঝতে পারছো। দারিদ্র্যের কারণে আসলে জনসংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে এরকম হয় যে দারিদ্র যে মানুষগুলা তারা আসলে জনসংখ্যা বা এই বিষয়গুলো নিয়ে কিনা সচেতন না, যার কারণে কি হয়, অনেক সময় দেখা যায় তার ইনকাম নাই, তার হচ্ছে সন্তানদেরকে যথাযথ লালন করার সুযোগ নাই, তারপরেও কি নিচ্ছে, সে প্রচুর সন্তান নিচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে অশিক্ষা, সেটা অনেকটা এরকম, শিক্ষার অভাবে মানুষের প্রচুর সন্তান নিয়ে নেয় বা দেখা যায় জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বাল্য বিবাহ, এটা বাংলাদেশে অনেক বেশি ছিল, ধীরে ধীরে কমছে, এখনো অনেক আছে, যে দেখা যায় অল্প বয়সে বা নির্দিষ্ট বয়সের আগেই কি হয়ে যায়, বাল্যকালে বিয়ে হয়ে যায়, যার কারণে ওরা অনেক সন্তান জন্মগ্রহণ করায়, যার কারণে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপরে পরিবার পরিকল্পনা না মানা, পরিবারের যে একটা পরিকল্পনা আছে অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যেটা, সেটা অনেকেই মানে না, যার কারণে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপরে কৃষি ভিত্তিক সমাজে জনসংখ্যা বেশি পছন্দ, বুঝতে পারছো। কৃষি ভিত্তিক সমাজে বলতে কি, ধরো কৃষি ভিত্তিক অথবা হচ্ছে যারা হচ্ছে কায়িক পরিশ্রমের কাজ করে, তাদের যত বেশি মানুষ হয় তত কিন্তু তারা কি কাজ করতে পারে, সেজন্য তারা কি করে, অনেক বেশি সন্তান নিয়ে নেয়, যার কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে 5টা কারণ দেখলাম, এগুলো তোমাদের বইতেও খুঁজে পাবা, যে কোন কোন কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই যে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এর কারণে আসলে কি সমস্যা হচ্ছে, হ্যাঁ, বৃদ্ধির কি কি প্রভাব আছে সেটা আমরা এখানে যদি একটু দেখি। দেখো, বেকারত্ব তো বুঝো, বেকারত্ব হচ্ছে যখন মানুষের কাজ খুঁজে পায় না, হ্যাঁ,
একজন শিক্ষিত মানুষ হয়েছে, শিক্ষার সে চাকরি খুঁজে পাচ্ছে না, তাহলে অনেক বেশি মানুষ যখন হবে সেখানে তো চাকরি অটোমেটিক কমই হবে। যার কারণে কি হয়, অনেক জনসংখ্যার বৃদ্ধির কারণে বেকারত্ব তৈরি হয়, তারপরে খাদ্যে ঘাটতি তৈরি হয়, তাই না? ওই যে আমরা দেখছিলাম একটু আগে যে যেখানে 1 একর জমিতে 10 জন মানুষের খেতে পারবে, 10 জন মানুষের খাবার উৎপন্ন বা ধান উৎপন্ন হবে, সেখানে যখন 20 জন মানুষ থাকবে তাহলে কি হবে, অটোমেটিক্যালি সেখানে ঘাটতি তৈরি হয়ে যাবে। ঠিক আছে। তারপরে হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় চাপ। একটা গ্রামে হচ্ছে স্কুল আছে, সেখানে ধরো 400 স্টুডেন্ট ধরে, সেখানে যদি তোমার 600 ছেলে মেয়ে থাকে, বাচ্চারা থাকে, তাহলে ওইখানে কি ভর্তি করা সুযোগ হবে না। ঠিক আছে। তারপরে দেখো স্বাস্থ্য সেবায় চাপ হয়, সেম ভাবে এরকম হয়, পরিবেশটা দূষণ হয়, তারপরে দারিদ্র্যের যে চক্র আছে সেটা দীর্ঘায়িত হইতে থাকে। মানে গরিবের ঘরে গরিব, গরিবের ঘরে গরিব, এরকম কি হইতে থাকে, আরো দারিদ্রতা বাড়তেই থাকে। তাহলে অতিরিক্ত জনসংখ্যা হলে এই সমস্যাগুলা বা সেটার প্রভাব এরকম তৈরি হইতে পারে। সর্বশেষ হচ্ছে এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি সেটা আমরা এখানে একটু দেখবো। ঠিক আছে। এবং এটার মাধ্যমে আজকে আমাদের এই ক্লাসটা শেষ করে দিব। সমাধান হচ্ছে প্রথমে দরিদ্র জনসংখ্যা যেন অতিরিক্ত না বেড়ে যায় বা যেটা যেন সীমা ছাড়িয়ে না যায়, সেজন্য কি করতে হবে, পরিবার পরিকল্পনা, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিংটাকে মেনে চলতে হবে। তারপর হচ্ছে মেয়েদের শিক্ষাটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, বাল্য বিবাহ রোধে, অল্প বয়সে বিয়ে না দিয়ে মেয়েদেরকে কি করতে হবে, শিক্ষিত করতে হবে। সচেতনতা বাড়াইতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যে বেকারত্বের জন্য। ঠিক আছে। তারপরে স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক আছে। যে যেই পরিমাণে মানুষ যদি বেশি হয়ে যায়, তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং সামাজিক নিরাপত্তা সুরক্ষা করতে হবে। ঠিক আছে। তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাস 7 এর যারা আছো তাদের যে বিজিএস যে বইটা আছে, তথা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেই বিশ্ব পরিচয় থেকে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে। এই আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো মূলত দেখলাম। তো তোমাদের সাথে আমাদের এডু পরিবার থেকে বিভিন্ন ক্লাস যেগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই নিয়মিত দেখছো। কেউ যদি বেছে ভর্তি হবে বা কারো প্রয়োজন থাকলে এই জায়গায় যোগাযোগ করতে পারো, এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। তো তাহলে তোমাদের সাথে আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।